সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এমডি শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবরগুলো ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং দক্ষিণ এশীয় দেশ হিসেবে বাংলাদেশও কিন্তু এর এক ধরনের কনসার্ন হয়ে গেছে। এবং আমাদের পার্শ্ববর্তী আরাকান থেকে, মিয়ানমারের আরাকান রাজ্য থেকে গত 10 বছর আগে যে বেশ প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশের মধ্যে শরণার্থী হিসেবে অবস্থান নিয়েছে। একসময় সেটি এক ধরনের মানবিক রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মানবিক আচরণ হিসেবে দেখলেও ধীরে ধীরে এটি বাংলাদেশের জন্য নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকে। তো এইসব বিষয়ে আলোচনা শুনবো। এছাড়াও আমাদের অভ্যন্তরীণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দর কষাকষি বা উত্তেজনা চলছে, সেটিও বলা যায়। এ সকল বিষয় নিয়ে আলোচনা শুনবো লেফটেন্যান্ট কর্নেল এমডি শামসুজ্জামান খানের কাছ থেকে। শামসুজ্জামান ভাই, আসলে ভারত পাকিস্তান পরিস্থিতির প্রভাব বাংলাদেশকে কতটুকু প্রভাবিত করবে এবং আসলে এই দক্ষিণ এশীয় যে কোনো ইস্যুতে বাংলাদেশ ফ্যাক্টর হয়ে যায়, কারণটা কি? ধন্যবাদ সাইদ খান আমাকে আজকের এই আমন্ত্রণ জানানোর জন্য। আবারও আপনি খুব সমসাময়িক খুব চমৎকার একটা বিষয় আপনি আমাকে কাছে জানতে চেয়েছেন। ইন্ডিয়া পাকিস্তান, আসলে আপনি যদি আমরা হিস্টোরিক্যালি দেখি যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা কিন্তু একটা স্টেটই ছিলাম, হ্যাঁ, 1947 বিভক্ত হওয়ার আগে। তো কালচারালি খুব কাছাকাছি আমরা, বাট এই ইন্ডিয়া পাকিস্তান দুটো রাষ্ট্রের জন্মের পর থেকে কিন্তু তাদের রিলেশনশিপটা কিন্তু আসলে সেভাবে ডেভেলপ করে নাই। আমরা যদি অতীতে যাই দেখি যে গত প্রায় 77 বছরে 1948 থেকে অদ্যাবধি প্রায় 4টা যুদ্ধ কম বেশি হয়ে গেছে তাদের ভিতরে, দুটো নেবারের ভিতরে। এটা আমার বিশ্বে বিরল, এরকম নাই। 1948-এ তাদের কাশ্মীর ফ্রন্টে যুদ্ধ হলো, ওটাও কিন্তু একটা পর্যায়ে যে থেমে যায়। আবার লিমিটেড ওয়ার আমরা বলি, যেতে মিলিটারিতে তো অনেক ধরনের ওয়ার আছে, আপনার লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বলি ছোট্ট, আবার আমরা লিমিটেড ওয়ার বলি, জেনারেল ওয়ার বলি, টোটাল ওয়ার বলি, বিভিন্ন ধরনের আছে। তাহলে একটা বলতে পারেন যে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট কখনো হয়, কিন্তু 1948-এ আমরা একটা দেখলাম, 1965-এ একটা দেখলাম, 1971-এ যখন আমাদের পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের আপনার ওয়ার অফ লিবারেশন হলো, তখন আমরা কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে আপনার ইন্ডিয়া পাকিস্তানের ওখানে কিন্তু একটা এনগেজমেন্ট হলো তাদের, ওখানে কিন্তু তাদের একটা যুদ্ধ হয়েছে ওয়েস্টার্ন ফ্রন্টে। এখানে তো এই ফ্রন্টে তো ইন্ডিয়া শেষের দিকে আমাদেরকে মিলিটারি হেল্প করলো লাস্টে 2 উইকস আর কি। আবার আপনি দেখেন 1999-এ কিন্তু আবার কার্গিল ওয়ার, ওটাও কিন্তু একটা প্রক্সি ওয়ার ছিল, ওখানে কিন্তু দুই দেশ কিন্তু এনগেজ হয়ে যায়। হ্যাঁ, সেটাও কিন্তু প্রায় 17-18 দিনের একটা ব্যাটেলে আবার শেষ হয়ে যায় এটা। তো কোনো যুদ্ধই কিন্তু আসলে দুইটা দেশকে কিন্তু কিছু দিতে পারে নাই। হ্যাঁ, 1948-এ পাকিস্তান একটা বড় অংশ কাশ্মীরের তিন ভাগে বিভক্ত হয়ে যায়। বেসিক্যালি কাশ্মীর, আপনার কাশ্মীরে পাকিস্তান অংশ হয়ে যায়, যেটাকে আমরা ইন্ডিয়া বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পিওকে। আবার ইন্ডিয়ার কাছে কাশ্মীরের আপনার রয়ে গেছে প্রায় সামথিং অ্যারাউন্ড 39,000 স্কোয়ার মাইল, হ্যাঁ, যেটাকে পাকিস্তানিরা বলে আইওকে, ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। আবার ওইদিকে এই সুযোগে কিন্তু চায়নাও কিন্তু আপনার ইস্ট কাশ্মীরের একটা অংশ নিয়ে নিছে, যেটা প্রায় 14,000 স্কোয়ার মাইল, হ্যাঁ, সেটাকে তারা নাম দিছে আকসাই চীন। আর পাকিস্তানের কাছে রয়ে গেছে 32,000 স্কোয়ার মাইল। ইনফ্যাক্ট কাশ্মীর হয়ে গেছে একটা ব্যাটেল ফিল্ড ইন্ডিয়া পাকিস্তানের। কাশ্মীরিরা তো এটা চায় না, কাশ্মীরিরা তো এই ব্যাটেলের সাথে যুক্ত না। তারা বলে যে ভাই আমার ল্যান্ডের উপর তুমি কেন যুদ্ধ করছো, ব্যাটেল ফিল্ড কেন? 1986-এ তখন কাশ্মীররা কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্সির জন্য তারা যুদ্ধ শুরু করলো, যেটা ইন্ডিয়ারা বলে যে ইনসার্জেন্সি অপারেশন। এবং আপনি খেয়াল করে থাকবেন যে এখানে ইন্ডিয়ার প্রায় 10 লক্ষের উপরে কিন্তু আর্ম ফোর্সে ডিপ্লয় আছে, রেগুলার আর্মি আছে প্রায় 6.5 লক্ষ। এরপরে আপনি তাদের যে সিকিউরিটি ফোর্সেস আছে, তারপরে ইন্ডিয়ান রাইফেলসগুলো আছে, অন্যান্য সব রিজনাল ফোর্স সব মিলে প্রায় 10 লক্ষের উপরে।
ওখানে মনে হয় এভরি আপনি 200 মিটার ইউল ফাইন্ড ওয়ান সিকিউরিটি ফোর্স দাঁড়ায় আছে। একটা রাষ্ট্র কিভাবে চলে, একটা স্টেটই বলেন, যেটাই বলেন কাশ্মীর, কিভাবে একটা ওখানে মানুষ বসবাস করতে পারে? এর ভিতরে আমরা হঠাৎ দেখলাম যে পেহেলগামে একটা ঘটনা ঘটলো, যেটাকে আবার ইন্ডিয়া বলতে চাচ্ছে যে এটা অর্গানাইজড বাই পাকিস্তানি গভর্নমেন্ট এবং লস্কর-ই তাইবারই একটা অফশুট আপনার এই যে ফ্রন্টিয়ার ফোর্স, যেটা নাম দিচ্ছে রাষ্ট্রীয় ফ্রন্টিয়ার ফোর্স, তারা কিন্তু সবাই কিন্তু অস্বীকার করতেছে না আমরা এটা করি নাই। আসলে কে করছে সেই সাবজেক্টটা নিয়ে কি কিন্তু কথা বলতেছে না, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টেলিজেন্সও কিন্তু আপনি এখন পর্যন্ত কিন্তু এস্টাবলিশ করতে পারে নাই যে আসলে কারা করছে। হ্যাঁ, মানে ঘুরে ফিরে কিন্তু এটি ভারত সরকারের পরিকল্পিত একটি হামলা। এটা ভারতের অনেক সাংবাদিকরাও আসছে। আমি গতকালও একটা সাংবাদিক দেখলাম বলতে যাচ্ছে যে 10 কিলোমিটার দূর থেকে ফায়ার শুরু হয়েছে, তারপরে কাছাকাছি কিছু ফায়ার করছে, তো ওরা ওখান থেকে ধর্মীয় কে হিন্দু না মুসলমান জানতে চলে, এটা কিভাবে হয়? একজন রেবেল যখন ফায়ার করতেছে একটা ক্রাউডের ভিতরে, হিন্দু না মুসলমান তার সুযোগ আছে বোঝার? এটা হয়তো একটা কোনো হাইপ তৈরি করা হয়েছে আর কি, এটাকে একটা ধর্মীয় একটা আপনার কালার দেওয়ার জন্য। এটা খুব দুঃখজনক এটা। আর পাকিস্তান ডিনাই করতেছে, ইন্ডিয়া ডিনাই, কিন্তু প্রশ্ন হলো দুটো দেশ তো এখন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, এবং আপনি দেখেন ওই জায়গার জনবসতি যারা সাধারণ জনগণ, তারা তো এক ধরনের অস্থিরতার মধ্যে না, তারা তো গিনিপিগ হয়ে গেছে। তারা আপনার বর্ডারে যারা বসবাস করে, তারা প্রতিটা মুহূর্ত আপনার আতঙ্কের ভিতরে জীবনযাপন করে, কারণ ডেইলি তো ফায়ারিং হচ্ছে, ফায়ার এক্সচেঞ্জ করতেছে তারা। ফায়ারগুলো কিন্তু তারা এলোমেলো ফায়ার করতেছে, এবং ওখানে কেউ না কেউ কাউকে না কাউকে মরতেই হচ্ছে, ইনজুর হতে হচ্ছে, এবং ওদের দেখার কেউ নাই। হ্যাঁ, এবং তারা তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, কখনো ফিরতেছে, তাদের জীবন জীবিকার উপরে প্রভাব পড়তেছে। আর এখন যেটা দাঁড়িয়ে গেছে যে ইন্ডিয়াকে বলা হয় যে 4th লার্জেস্ট মিলিটারি ইন দি ওয়ার্ল্ড, আর পাকিস্তানকে আবার রেটিং করা 12th। তো যদিও আমার সুযোগ ছিল, আমি ইন্ডিয়া পাকিস্তান উভয় ফোর্সকে কাছে থেকে দেখেছি, আমি ইন্ডিয়াতে আমার মিলিটারি ট্রেনিং করারও সুযোগ হয়েছে। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু বোথ দি কান্ট্রি। হ্যাঁ, তাদের নিজস্ব ব্যাপার, এখানে আমাদের বিষয় না এটা। তো এই দুটো দেশ আসলে কোনো একটা লং ওয়ার করার মতো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তাদের নাই কিন্তু। হ্যাঁ, ইন্ডিয়া হয়তো ফাইন্যান্সিয়াল লিটল বেটার দ্যান পাকিস্তান, কিন্তু ইন্ডিয়ার যে ডাইভার্সিটি পপুলেশন, তারা কিন্তু যুদ্ধ চায় না। হ্যাঁ, ওই নর্থের আপনার ওই থেকে দেখবেন, ইভেন দেখেন পাঞ্জাবি দেখেন যারা খালিস্তান আন্দোলনে, তারা কিন্তু অলরেডি কমেন্ট করতে যে উইল নট অ্যালাউ ইউ টু ফাইট ইন পাঞ্জাব ফ্রন্ট। আবার এদিকে পাকিস্তানের ইকোনমি বলেন, হ্যাঁ, তারাও কিন্তু অ্যালাউ করে না। কিন্তু বাট দুইটা দেশে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, এই দুটো নিউক্লিয়ার পাওয়ার, এবং তাদের কাছে বেশ কিছু মডার্ন ওয়েপনও আছে, তাদের ব্যাকডেটেড ওয়েপনও আছে। এই দুটো দেশ, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, এবং আমি যতটুকু দুইটা দেশের আর্ম ফোর্সের সঙ্গে মিলিটারি আর্মি অফিসার হিসেবে জানি, নান উইল উইন দি ব্যাটেল, কেউ যুদ্ধ জিততে পারবে না। কিন্তু চূড়ান্তভাবে আসলে কেউ যুদ্ধ চায়ও না দেশের মানুষ, এক ধরনের প্রক্সি ওয়ারের ভিতরে। কিন্তু এটা দুই দেশকে যদি কোনোভাবে তারা এনগেজ হয়ে যায় যুদ্ধের ভিতরে, এর দিয়ে আপনার এই যুদ্ধের যে পরবর্তী যে ইফেক্টটা, এটা কিন্তু আমাদেরকেও এফেক্ট করতে পারে। কারণ চায়না আমাদের আপনার ইন্ডিয়া আমাদের একটা বড় বিজনেস পার্টনার, হ্যাঁ, মোস্ট ক্লোজ নেইবার। আবার ওদিকে পাকিস্তানের সাথে কিন্তু আমার এই আফটার দি ড্রপ অফ ফ্যাসিস্ট রেজিম, পাকিস্তানের সাথে আমাদের বিজনেস রিলেশনশিপ ডেভেলপ করতেছে, তাই না? এবং এটা আমাদের খুব জরুরি দরকার। হ্যাঁ, কারণ ইন্ডিয়া কিন্তু যে কোনো ইস্যুতে বিজনেসটাকে টার্গেট করে আমাদের জন্য। আপনি খেয়াল করে থাকবেন যে এটা তাদের ইচ্ছা মতো কোনো একটা প্রোডাক্ট তারা এক্সপোর্ট বন্ধ করে দেয়। এই যে রিসেন্টলি যারা কোনো কিছু না বলে বন্ধ করে দিল, যে আমাদের যেগুলো এক্সপোর্ট হতো, আমরা তো বিনা পয়সায় এক্সপোর্ট করতাম না, উই টু পে দেম। আমরা তো ইন্ডিয়া থেকে $13-14 বিলিয়ন প্রোডাক্ট কিনি, আমরা তো উই পে দেম, বাকি তো দেয় না তারা। তো কিন্তু এগুলোকে তারা বারবার ইস্যু বানায়। তো আপনার এরকম একটা যুদ্ধের ক্ষেত্রে যেটা ঘটবে, যে আপনি এখানেও প্রবলেম হবে, পাকিস্তানি শিপগুলো তখন নর্মাল ফ্লো করে যে আসা শুরু করছে বাংলাদেশে, আসা প্রবলেম হবে। এদিকে আপনার নর্থ ইস্ট কিন্তু আবার কনসার্ন হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার সাথে চায়নার রিলেশনশিপটাও কিন্তু স্ট্রেইনড, চায়নার সাথে পাকিস্তানের রিলেশনশিপটা কিন্তু ওয়ার্ম, ভালো। এখন এই দুটো যদি যুদ্ধে জড়িয়ে যায়, চায়নার স্ট্যান্ডটা কি হবে? পাকিস্তানের পক্ষে চলে যাবে, যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ যে একটা প্রকাশ্যে না গেলেও মানে গোপন সমর্থন থাকবে বা নানান ধরনের, না ওই যে আপনার একটা আমরা টার্মিনোলজি বলি, এনিমি ইজ ফ্রেন্ড। তো সেটা দেখা যাবে যে যেহেতু এটা চায়না এবং পাকিস্তান দুটোটা দেশের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ স্ট্রেইনড রিলেশনশিপ, তো সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষে চায়না যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
হ্যাঁ, তো সেটা যদি ঘটে যায় তাহলে কিন্তু আপনার যে চায়নার সাথে যে আপনার ইন্ডিয়ান যে প্রায় বর্ডারটা আছে, প্রায় আপনার 1700-1800 কিলোমিটার বর্ডার, এখানে কিন্তু অনেক জায়গায় সমস্যা। আকসাই চীনে তাদের ডিসপুট আছে, ডোকলামে তাদের ডিসপুট আছে, অরুণাচলে তাদের ডিসপুট আছে। অরুণাচল তো 1962-তে দখলই করে ফেলেছিল চায়না। তো এখন যদি চায়না যদি এদিকে কোনো কারণে যদি এনগেজ করে ফেলে ইন্ডিয়াকে, এটার ইফেক্ট সরাসরি পড়বে বাংলাদেশে। কারণ নর্থ ইস্টের সাথে আমাদের প্রচুর বিজনেস আছে, প্রচুর আমাদের যাওয়া আসা আছে। তো আমরা কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের বাইরে থাকতে পারবো না। আমরা ইনডাইরেক্টলি আমাদের আপনার জড়িয়ে যাব, মানে বিভিন্ন ধরনের কনসার্ন হয়ে যাবে। সিকিউরিটি থ্রেট বাড়বে, আপনার ইকোনমিক সিকিউরিটি থ্রেটটা বেড়ে যাবে আপনার নর্থ ইস্টে মেইনলি। যদি কোনো কারণে যদি চায়না যদি এখানে এনগেজ হয়ে যায়, তাহলে নর্থ ইস্টে কিন্তু আপনার কিন্তু আবার বাংলাদেশে কিন্তু মুভমেন্ট আসতে পারে, যে লোকজন যাওয়া এদিকে শুরু করলো। ইন্ডিয়া হয়তো দেখা যাবে যে চিকেন নেক যেটাকে আমরা বলি, ইন্ডিয়া মে ট্রাই টু ইউজ ইট টু সেন্ড দেয়ার ফোর্স কুইকলি। কারণ নর্থ ইস্টে ইন্ডিয়া তো প্রিকেরিয়াস একটা ডিস্টেন্স, 1200-1300 কিলোমিটার জার্নি করে তাদের আসতে হয়। আবার আমাদের এয়ার স্পেসটাকে ইন্ডিয়া ব্যবহার করতে যেতে পারে। তখন আপনাকে নিজেকে কিন্তু তখন চিন্তা করতে হবে কি আমি হুম আই শুড অ্যালাউ, ইন্ডিয়া, চায়না? ইটস গোয়িং টু বি বিগ কনসার্ন। চায়না ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ আওয়ার। আমাদের ওয়ান অফ দি না, শুধু ইকোনমি না, আমাদের মিলিটারি যে এগুলো আর্মামেন্ট ইউজ করি, আমরা ইকুইপমেন্ট ইউজ করি, এ তো আপনার অলমোস্ট 90% চাইনিজ। তো আমরা তো কোনোভাবে এই যুদ্ধের বাইরে যেতে পারবো না, কোনো না কোনোভাবে আমরা কিন্তু এনগেজ হয়ে যাব। সেটা আর এটা ইফেক্ট হবে, সুদূর প্রসারী ইফেক্ট হবে। চায়নাও তো চাইবে আমাদেরকে ব্যবহার করতে। They will offer us, definitely they will ask us to do it. তো আমি মনে করি যে এটা বিশ্ব নেতৃবৃন্দের এনগেজ হওয়া উচিত এবং কোনোভাবে বাংলাদেশ সরকারের কি করা উচিত এই ক্ষেত্রে এরকম পরিস্থিতিতে? আমি তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম যে উভয় দেশকে অফার দিচ্ছে, সে ভার্বালি, আমি জানি না রিটেন তো দেন নাই, উভয় দেশকে অফার দিচ্ছে যে আমরা আপনারা যদি চান আমরা আপনাদের মধ্যস্থতা করতে পারি এবং এই বিষয়ে আমরা এনগেজ হতে চাই। অবশ্য ওনার এটাকে আমি সমর্থন করি এবং এটা আমি তো মনে করি আরও উপরে পড়ে যাচ্ছে। ডক্টর ইউনূস যদি এটাকে বলেন আরও ভালো হয়, ফ্রম দি পয়েন্ট অফ বিং মেম্বার অফ সার্ক। হ্যাঁ, সাফে আমরা সার্কের মেম্বার হিসাবে আমরা বলতে পারি উভয় দেশকে যে আপনারা দুটো বড় দেশ, আমাদের শক্তিশালী দেশ, আমাদের প্রতিবেশী, প্লিজ স্টপ ইট। এই ভার্বাল অ্যাবিউজমেন্ট থেকে বের হয়ে আসেন, একটা আন্ডারস্ট্যান্ডিং এ যান। আর আরেকটি জিনিস যেটি শামসুজ্জামান ভাই, সেটি হচ্ছে যে আরাকান পরিস্থিতি নিয়ে এখন বেশ আলোচনা চলছে, যদিও সেই জায়গায় কোনো উত্তেজনা নেই, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন আগে আরাকান আর্মির কিছু সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার ঢুকে তারা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তাদের পতাকা প্রদর্শন করেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেশ সরব এবং এক প্রকার প্রকাশ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে এখানে মানব করিডোরের নামে যেটি হচ্ছে সেটি দেবার এখতিয়ার এই সরকারের নেই, সেটি সংসদ বা জনগণের এক ধরনের এনগেজমেন্ট প্রয়োজন। এই জায়গাটিকে আপনি একজন সামরিক কর্মকর্তা হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে রাজনৈতিক দলগুলো যে সিকিউরিটি দেখছে, থ্রেট দেখছে, বা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে থ্রেট দেখছে, সেটি আসলে কতটুকু থ্রেট? আপনি দেখেন আরাকান যদি একটু আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যান, আপনি দেখেন যে এটা তো ব্রিটিশ ইয়ের একটা অংশ ছিল, আরাকান স্টেট নামে পরিচিত ছিল, যেটাকে 1989-এ এসে আপনার সামরিক জান্তারা নামটা চেঞ্জ করে এটাকে রাখাইন স্টেট রাখলো, তাই না? আমরা যদি আরাকানের যদি ডেমোগ্রাফিটা দেখেন আপনার, যে এটা কিন্তু নর্থ ওয়েস্টে, হ্যাঁ, আপনার নর্থ ওয়েস্টে আপনার বার্মার একটা স্টেট, রাখাইন স্টেট, এটা প্রায় 36,000 আপনার স্কোয়ার কিলোমিটার একটা স্ট্রিপ, কিন্তু এটা আমাদের বে অফ বেঙ্গল একটা স্ট্রিপ, এবং এর কিন্তু আপনার ওয়েস্টে কিন্তু আমরা বে অফ বেঙ্গল, ওয়েস্টে বে অফ বেঙ্গল আমাদের একদিকে কক্সবাজারের সাথে কানেক্টেড, আবার এদিকে চিটাগংয়ের সাথেও কিন্তু কানেক্টেড। যদি বলতে থাকেন যে আমি যদি বলি যে মায়ানমার কাছ থেকে যখন এটা প্রায় 90% দখল করে ফেলছে আরাকান আর্মি, 90% দখল করেছে। 2017 সালে যখন আমাদেরকে কারা পাঠালো এই রোহিঙ্গাদের কিন্তু আরাকানিজরা পাঠায় নাই, মায়ানমার জুন্তা সরকারই কিন্তু রোহিঙ্গাদের প্রথমে পুশ করলো 2017 সালে 8 লক্ষ, এবং মানবিক কারণ দেখে আমাদের তৎকালীন সরকার খুব উইক একটা ডিসিশন নিল। তারা কিন্তু এদের ফিউচার কোন হ্যান্ডেলিং কিভাবে করবে, এটা হোয়াট ক্যান বি দি নেক্সট, এই বিষয়টাকে তারা বিবেচনায় নেয় না, এবং তারা কিন্তু তখন দেশের জনগণের কাছে মিথ্যাচার করছে তৎকালীন আওয়ামী সরকার,
হ্যাঁ, যে না এটা আমরা খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, আমরা এত লোক কোটি কোটি লোক খাওয়াতে বলে দেখি, বিভিন্ন ধরনের খুব সস্তা ডায়লগ কিন্তু তারা, হ্যাঁ হ্যাঁ সস্তা ডায়লগ আর কি, আমরা যেগুলো করি না এগুলো স্ট্রিট টকের মতো কথাবার্তা বলে আপনি এতগুলো লোক নিলেন। হ্যাঁ, তারপরে খেয়াল করেন যে মায়ানমার গভর্নমেন্টের সাথে কিন্তু আমরা এনগেজমেন্ট রাখতে পারি নাই, আমরা তাদেরকে ওইভাবে প্রেশার ক্রিয়েট করতে পারি না ওয়ার্ল্ড বডিকে দিয়ে, যে আমরা আলোচনায় ছিলাম না। হ্যাঁ, ওইসব আলোচনাতে আমরা কখনোই করতে পারি না। সরকারের সাথে বিগত হাসিনা সরকার কোনো আলোচনাই করেনি। এই আলোচনা তো ছিল একটা অনেকটা ছিল আপনার লোক দেখানো। হ্যাঁ, তার মানে দিস ওয়াজ এ লাই বাই দি প্রিভিয়াস গভর্নমেন্ট। হ্যাঁ, হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল, হ্যাঁ উদ্দেশ্য ছিল যে এরা একটা বড় ইনফ্লাক্সটা ঘটতে পারতো আপনার ইন্ডিয়াতে, তো ইন্ডিয়া বলছে ভাই তুমি, আমি নেবো না তুমি নাও, তো ইন্ডিয়াকে খুশি করার জন্য সে নিয়ে নিছে, পুরোটা সে নিয়ে নিছে। কারণ এখানে আপনার রাখাইন স্টেটের পাশে কিন্তু চীন স্টেট, চীন স্টেটের সাথে ইন্ডিয়ার বর্ডার, রাখাইনের সাথে ইন্ডিয়ার বর্ডার নাই, তার মানে এগুলো যদি পুশ করলে চীনে যেত, চীন থেকে চলে যেত রাখাইনে এই ইন্ডিয়াতে। এবং চীন স্টেটের সাথে কিন্তু চীনের মানে কাচিন, হ্যাঁ কোচিন আছে, কুকি চীন দেখেন আপনি, কুকি চীনের যে প্রবলেম গুলো আছে, এই যে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই প্রবলেম গুলো, বিকজ ইন্ডিয়া বুঝছে যদি এই যদি আরাকানিজ গুলো, এই যদি রোহিঙ্গা গুলো যদি কোনোভাবে 2-1 লাখ যদি আমাদের দেশে ঢুকে পড়ে, এটা তাদের একটা বড় ধরনের একটা প্রবলেম হয়ে যাবে। তারা কি করলো, সুন্দর করে বাংলাদেশ, এখন আপনার যদি মনে থাকে 2017 কিন্তু যেদিন আমাদের বাংলাদেশে ঢুকলো তার একদিন পরে কিন্তু মোদি ফ্লিউ টু মোদি মায়ানমার গভর্নমেন্টের সাথে দেখা করতে চলে গেল, একদিন পরে চলে গেছে, দেখা করে যে বাতচিত করে চলে আসছে সে, ভাই আমার দিক পাঠাও না, তুমি বাংলাদেশে পাঠাও, আমি হাসিনারে মোটামুটি রেডি করে রাখছি, সে রিসিভ করবে এবং উনি অনেক দয়া দেখাবে, হয়তো নোবেল টোবেল পেয়ে যাবেন আর কি, এটা ব্যবস্থা করে দেবো, কিছু একটা বোঝাইছে তারে, এবং আমরা এই অ্যাকসেপ্টেড ইট। আপনি এখন জান এটারে যে আরাকান আর্মিকে ইকুইপ করলো, কারা ইকুইপ করলো, এদের অস্ত্রটা দিল কে, এদের যুদ্ধ করলো মায়ানমারের স্ট্রং আর্মির সাথে, আপনার অস্ত্রটা দিল কে, আসলো কোথা থেকে, তাদের প্রশিক্ষণ আসলো, তাই না, প্রশিক্ষণ পেল কোথায়, প্রশিক্ষণ কোথা থেকে পেলো, তাহলে আপনাকে চলে যেতে হবে বার্মা অ্যাক্টে, 1933-তে যে বার্মা অ্যাক্ট দিয়েছিল ইউএস, ওই বার্মা অ্যাক্ট কিন্তু 1922-তে আবার দিল, প্রায় 90 বছর পরে, এবং বার্মা অ্যাক্ট কিন্তু ইট অ্যালাউজ অল কাইন্ড অফ ইনফ্লুয়েন্স অফ আপনার ইউএস এর ওভার দ্যাট এরিয়া, ইভেন মিলিটারি ইন্টারভেনশন সব কিছু। তো যেখানে চায়না ডিনাইং দেয়, আমরা তো চায়না কখনোই করবে না, কারণ চায়না হচ্ছে, আমরা বলি মায়ানমারকে যে বেবি অফ চায়না, কারণ মায়ানমার সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে। কিন্তু আপনি এনি এনগেজমেন্ট উইথ মায়ানমার বাংলাদেশ, চায়না কিন্তু ধরে রাখতে পারেন ম্যাক্সিমাম মায়ানমার পাশে থাকবে, আমার পাশে থাকবে না, এটাকে আপনি ধরে নিতে হবে। কারণ এদের ল্যাঙ্গুয়েজ বলেন, এদের ধর্ম বলেন, এদের যে চলাচল বলেন, এদের ইয়ে বলেন, অনেক কিছু তাদের কাছাকাছি, হিস্ট্রিক্যালি কালচারালি তারা অনেক ক্লোজ। তো তাহলে এই যে এটাকে কারা প্যাট্রোনাইজ করলো, আরাকানিদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে, যেখানে তারা যুদ্ধ করে প্রায় 90% এখন আরাকান স্টেট বানায় ফেলছে, তারা নিজেদের ল্যান্ড বানায় ফেলছে, তাই না? তার মানে এখানে ইন্ডিয়া ছিল, সাপোর্ট দিছে, কারণ ইন্ডিয়ার এখানে বড় প্রজেক্ট আছে কালাদান রিভারে ওখানে, আবার চায়নার এখানে 30 বিলিয়নের ডলারের উপরে এখানে প্রজেক্ট আছে চায়নার, বিভিন্ন ধরনের আপনি খনিজার এগুলো নিয়ে, তারপরে দুজনের ইন্টারেস্ট আছে, দুজনেই চাচ্ছে এখানে এনগেজ থাকতে। আর ইউএস এর ইন্টারেস্টটা তো আমরা তো বুঝেই গেছি যে তারা বে অফ বেঙ্গলের একটা স্ট্রিপে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট করতে যায়, কারণ আমরা পারতেছি না তার ইচ্ছা পূরণ করতে, ইন্ডিয়ার পক্ষে অসম্ভব, তাহলে দে নিড এ স্টেট, মানে বেস ক্যাম্প দরকার। তো সুন্দর তারা এখানে করে ফেলতেছে, 30,000 স্কোয়ার কিলোমিটার একটি স্টেপ, চমৎকার একটি স্টেপ তৈরি করে ফেললো। তো এটা আর্মামেন্ট সবকিছু তারাই দিয়ে দাও, তারাই দিচ্ছে। তাহলে এখন আবার আসতেছে হিউম্যান করিডোর। এই হিউম্যান করিডোর, আপনি এই প্রশ্নটা এখন আসতেছে কেন, ওখানে হিউম্যান ক্যাটাস্ট্রফিটা কি হয়েছে? ওখানে আপনার যে প্রায় 31 লক্ষ লোক বসবাস করে, আরাকান স্টেটের ন্যাশনাল কাউন্টিং এ আছে যে 31 লক্ষ লোক, আপনি তো 9 লক্ষ বাংলাদেশে পাঠাই দিচ্ছেন। তো বাদ দেন 31 থেকে 9 আছে কত, তাহলে আছে 22 লক্ষ লোক। এই 22-এর ভিতরে 3 থেকে 3.5 লক্ষ রোহিঙ্গা আছে। এদের আবার রিলিজিয়াস ফ্যাক্টরে যান, আপনি রিলিজিয়াস প্রায় 76% আপনার বুদ্ধিস্ট, 21% মুসলিম। 21% মুসলিমের তো আপনি 90% তো এই দেশে পাঠাই দিচ্ছে, খেয়াল করেন। আর বাকি যে ছোট ছোট এখানে চাকমাজ আছে, এখানে আপনার বার্মিজ, অরিজিনাল বার্মিজ আছে, এখানে মারমাজ আছে, এখানে অল্প কিছু হিন্দুজ আছে, আপনি সব মিলে জুলে আপনার 76% যারা আপনার বুদ্ধিস্ট অ্যান্ড আরাকানিজ, এরা কিন্তু কোনোভাবে আমাদের রোহিঙ্গাদের চায় না। তারা আবার তাদের জায়গায় ঠিক আছে। আপনি বলতেছেন হিউম্যান করিডোর বাংলাদেশে দিতে, বাংলাদেশ হিউম্যান করিডোর দিবে কেন? ফর হুম? কাকে দিবে?
দিস ইজ এ লাই। এটা আমাদের ল্যান্ডটাকে ইউজ করার একটা প্ল্যান করা হচ্ছে ফর লং রান, আরাকান স্টেটটাকে স্ট্যাবল করে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করার জন্য। যত ধরনের সাপোর্ট আছে এখান থেকে যেতে থাকবে, কারণ এটা যখনই আপনি আরাকান তাদের ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে ফুল ইতে চলে যাবে, তখন তো তাদের অনেক সাপোর্ট লাগবে, মিলিটারি সাপোর্ট লাগবে, তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে, তাদের নেবারহুড সাপোর্ট লাগবে, তাদের ইকোনমি, সিকিউরিটি সব কিছুর সাথে তখন কোনো একটা, এবং বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি যাদের সাথে তার সরাসরি বর্ডার আছে, ইন্ডিয়ার সাথে তো নাই। তো তাহলে এইখানে যদি আপনি হিউম্যানিটেরিয়ান করিডোর বানিয়ে দেন, এই করিডোর দিয়ে কি যাবে? ফুড যাবে, একদিন আর্মামেন্ট যাবে। আপনি পারবেন? কারা চেয়েছে আপনার কাছে? এমন রাষ্ট্র চাচ্ছে যে রাষ্ট্রের সাথে আমাদের শক্তির তারতম্য অনেক বেশি, যাদের কাছে আমরা ফরেন এক্সপোর্টে মানে ডিপলি ডিপেন্ডেন্ট। তো এই ধরনের একটা ডিসিশন একটা তো ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে না, তাই না? যদি ইস্যুটা তোলা হয়েছে, আমি অত্যন্ত সম্মান রেখে বলি যে ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গা সাবজেক্টটা দেওয়া হয়েছিল, তারপর হঠাৎ করে দেখলাম তাকে ডিফেন্স সাবজেক্টটা দিয়ে দেওয়া হয়েছে। উনি এই কি বলে আপনি প্রতিরক্ষা উপদেষ্টা, আমি জানি না উনি প্রতিরক্ষা সম্পর্কে ওনার নলেজ কতটুকু আছে, এবং ওনারা সবাই মিলে এই বললো, এখন অবশ্যই একটু পিছু টান দিছে যে হিউম্যান করিডোরটা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান হ্যাজ সেড দি রাইট থিং, যে এটা ডিল করার মতো একমাত্র অধিকার আছে সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত একটি সরকারের অধিকার আছে, কারণ এখানে জনগণের ম্যান্ডেট লাগবে, পার্লামেন্টে আলোচনার দাবি রাখে, জনগণের ম্যান্ডেট লাগবে। এদেশে জনগণ ঠিক করবে যে তার ভূমি ব্যবহার করতে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আবার এখানে খেয়াল করেন একটা জিনিস, আরাকান আর্মি তারা কিন্তু মিলিটারি জান্তার সাথে যুদ্ধ করে এই দেশটা প্রায় তাদের আরাকানের প্রায় 90% দখল করে ফেলেছে, তাই না? তো আপনি যখন হিউম্যানিটেরিয়ান আরাকান আর্মির কাছে পাঠাবেন, তাহলে আপনার মিয়ানমার সাথে আপনার রিলেশনশিপটা তো আপনি স্ট্রেন্ড হবে না? প্রকান্ত চায়নার সাথে সম্পর্ক ফল করবে, সম্ভাবনা যথেষ্ট আছে। আপনি যখন এটা করতে যাবেন তখন আপনি মিয়ানমার ইজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, হ্যাঁ, আপনি বলছেন যে 1,80,000 রোহিঙ্গা নাকি মিয়ানমার নিয়ে যাবে, বিমস্টেক সম্মেলন নাকি তারা বলছে, কিন্তু এই মুহূর্তে নিচ্ছে না, পরিস্থিতি নাই। ডক্টর খলিলুর রহমান তো বলেছেন দ্যাট ওয়াজ অ্যানাদার লাই, আরেকটা মিথ্যা। আপনি কার ল্যান্ডে ফেরত যাবে রোহিঙ্গারা? ল্যান্ডই তো এখন মায়ানমার না, ল্যান্ডই তো আরাকানিরা দখল করে ফেলছে। এবং এই আরাকানিদের সাথে আপনি যদি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতো যদি রোহিঙ্গারা, যেটা আবার প্রিভিয়াস গভর্নমেন্ট ভুল করছে, আমি এটা প্রকাশ্যে বলতে চাই যে আমি তো মনে করি আমাদের উচিত ছিল আরাকানিদের সাথে প্রথম থেকে একটা এনগেজমেন্ট রাখা, 2017 সাল থেকে। আমাদের বুঝতেছি, হ্যাঁ, আপনি ট্রেন আপ করেন, আপনি তাদেরকে মোরাল সাপোর্ট দেন, ফিনান্সিয়াল সাপোর্ট দেন, আপনি বর্ডারিং সাপোর্ট দেন, যা কিছু করেন। আরাকান আর্মির সাথে ইকুয়ালি আমাদের একটা রিলেশনশিপ রাখা হচ্ছিল। মায়ানমার গভর্নমেন্ট যখন দেখতেছেন আপনি রোহিঙ্গা সাবজেক্টটা ডিল করতেছেন আপনার সাথে, যখন আপনি দেখতেছেন যে আরাকান ইজ স্লোলি গ্র্যাজুয়ালি এই জায়গাটা দখল নিয়ে নিচ্ছে, আপনি আরাকানের সাথে একটা রিলেশনশিপ গ্রো করেন নাই প্রিভিয়াস গভর্নমেন্ট। ওই যে আবার এই ইন্ডিয়া ফ্যাক্টর, ইন্ডিয়া অখুশি হবে, তো ওইটা তারা করলো না। রোহিঙ্গাদেরকেও আপনি আরাকানিদের সাথে যদি একসাথে যদি আপনি যদি মিলাই দিতেন, ধরেন 50,000 রোহিঙ্গারে পার, বলতেন যে গো অ্যান্ড ফাইট উইথ দি আরাকানি মিলিটারি জোনতা, কারণ মিলিটারি জোনতারা তোদের ফেরত পাঠাচ্ছে ওখান থেকে, তাহলে কি হতো? আপনি ইউ কুড হ্যাভ শেডেড ব্লাড। আপনি দুজন মিলে যদি একটা জায়গার যুদ্ধ করে যদি রক্ত ঝরাই, তাহলে কিন্তু আমি আপনার সাথে ভাগাভাগি করবো। বাট রক্ত ঝরাইছে আরাকানিজরা, মানে আরাকানিজ বলতে আরাকানিজ, রোহিঙ্গারাও আরাকানিজ, রক্ত ঝরাইছে বুদ্ধিস্ট আরাকানিজরা, হ্যাঁ, জায়গাটা ক্যাপচার করছে। এখন আপনি বললেন মুসলিম আরাকানিদেরকে বলছেন যে ওখানে নিতে, তা তো নিবে না। বলে ভাই ইউ হ্যাভ নট, এই জায়গা তো আমার, এটা তো মায়ানমার গভর্নমেন্ট কেন ঠিক, মায়ানমার এখন দিতে হলে রোহিঙ্গাদের তাদের জায়গা নিতে হবে, রোহিঙ্গাদের আলাদা জায়গা দিতে হবে তাদের। কারণ গভর্নমেন্ট, আমি বুঝলাম না বিমস্টেকের সম্মেলনের উপরে এত বড় মিথ্যাচার কেন করলো? এই যে মিথ্যাচার না, তাদেরও বুঝে ওঠার ভুল আছে। নো, আমি ওটা কোনোভাবেই নেবো না, বুঝে ওঠার ভুল থাকার কোনো কারণই নাই। তারা এত হায়ার লেভেলে ডিল করতেছে তারা। আপনি এই 17 আর 5, আপনি যদি 9 বছর পরেও যদি বলেন যে রোহিঙ্গা সাবজেক্টটা আমরা বুঝতে পারতেছি না, তাহলে আই শুড সে আই এম সরি, তাহলে রোহিঙ্গা নিয়ে তাদের নাইদার ডিল করা উচিত না কথা বলা উচিত, এটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, শামসুজ্জামান ভাই, আমরা শেষ করব, সময় প্রায় শেষের দিকে। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আগ্রহ জন্ম নিচ্ছে এবং আস্থারও ঘাটতি দেখা দিয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে জুনের মধ্যে নির্বাচন হবে। গত পরশুদিন দেখলেন জামায়াতের আমির বলেছেন যে এটা ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে হওয়া উচিত নির্বাচনটি।
এবং বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের স্ট্যান্ডে আছে। আপনি আসলে একেবারে শূন্য রেখায় দাঁড়িয়ে কিভাবে এই জায়গাটিকে বিশ্লেষণ করবেন? ছোট্ট করে আমরা শেষ করবো এই আলোচনার মধ্যে দিয়ে। আচ্ছা, আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রায় কত মাস হলো? ধরেন 4 মাস, আর ওদিকে আরো 4 মাস, তো মানে প্রায় আমরা 9 মাসে পড়বো। 9 মাসে পড়তে যাচ্ছি আপনার। তো ইন্টারিম গভর্নমেন্টের 9 মাসের ভিতরে কিন্তু সংস্কার, নির্বাচন, দুইটা সাবজেক্টে বেশি ডিসকাস হয়। হ্যাঁ, সবচেয়ে বেশি ডিসকাস হচ্ছে। তো সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা কিন্তু আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতেছেন, টপ লিডারশিপ, আমাদের লিডার তারেক রহমানও কিন্তু অনেকবার বলছেন, দেখেন সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তাই না? তারাও বলতেছে। কাজে কিছু কিছু লোকজন ভুল বুঝে, তারা ভাবে যে সংস্কার তারপরে নির্বাচন। আসলে সংস্কার কোথায়, ফুল স্টপটা কোথায় আপনি আমাকে বলেন। সংস্কার ফুল স্টপেরও সংস্কার দরকার হয়, তাই না? মাঝে মাঝে আমরা ফুল স্টপকে কেটে আবার একটা লাইন বড় করি। তো কাজেই আমি বলবো যে বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়ে গিয়েছে আপনার, সেখানে নির্বাচনটা নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট একটা ম্যাপ খুব ইমিডিয়েটলি দেওয়া হচ্ছে। কারণ এটার ইফেক্টটা আপনি নিজেও, আপনি গ্রামগঞ্জে যেয়ে থাকবেন, আপনি জার্নালিস্টরা তো খুব বেশি মুভ করে, আর আমি নিজেও আমার এলাকাতে প্রায় যাই। আমার কনস্টিটিউশন এরিয়া আপনার ভেড়ামারা, মিরপুর, কুষ্টিয়া 2 আসন। আমি প্রায় প্রতি মাসে যাই, সেখানে মানুষের সাথে কথা বলি, জানার চেষ্টা করি মানুষের কষ্ট। আপনি কিন্তু মানুষ প্রচণ্ডভাবে ইলেকটেড গভর্নমেন্ট আশা করতেছে, কারণ আপনার ইলেকটেড বডিগুলো নাই, লোকাল গভর্নমেন্টও নাই। মানে সাধারণ মানুষের অভিযোগ অনুযোগের জায়গাগুলো কিন্তু একদম সংকুচিত হয়ে গেছে। এই মুহূর্তে সরকার আছে, ঠিক আছে, প্রফেসর ইউনূস সরকার চলছে, কিন্তু সাধারণ মানুষের যে অভিযোগের বক্স, যেটা অভিযোগ বাক্স, সেই অভিযোগ বাক্স কিন্তু নেই। প্রশাসন কিন্তু আসলে জনগণের এই জায়গাটির চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে না। প্রশাসন ব্যর্থ হচ্ছে, আর প্রশাসন অনেক জায়গায় লিমিটেশন আছে। তো একজন গভর্নমেন্ট অফিসিয়াল কিন্তু আপনার অনেক জায়গায় যেতেও পারে না, ওই লেভেলে নামতে যাওয়ার মানসিকতাও থাকে না, থাকেও না, তাদের এনগেজমেন্টের জন্য থাকে না, আর কমিটমেন্টও তাদের নাই। তো আপনার লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে ইলেকটেড গভর্নমেন্ট, আপনি ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে আপনি কিন্তু লোকাল গভর্নমেন্ট ফাংশন করবে না। কারণ লোকাল গভর্নমেন্ট কিন্তু আপনি যদি নেন, এদের সাথে কিন্তু ম্যাচ আপ হবে না, এদের কারণ পলিটিক্যাল কমিটমেন্ট তাদের থাকে না। একজন মেম্বার অফ পার্লামেন্টে যে পলিটিক্যাল কমিটমেন্ট, তাদের কনস্টিটিউশন থাকে না। তো এই পরিস্থিতিতে আমি অনেকে ভুল বুঝে যে বিএনপি উনার নির্বাচনের জন্য বেশি বলতেছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের লার্জেস্ট পার্টি হিসাবে বিএনপি, যারা 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, 4বার বলতে পারেন, অল্প কিছুদিনের জন্য 96-এও তাদেরকে একটা ইলেকশন দিতে হয়েছে। হ্যাঁ, আমাদের শহীদ জিয়া, এবং সেই পার্লামেন্টেরও তো কিছু কাজ আছে। হ্যাঁ আছে। তো হ্যাঁ, এটা কিন্তু বিএনপির দায়িত্ব বেশি। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আসে, এবং না বারবার বলতেছে, তারা 31 দফা দিয়েছে, সেখানে কিন্তু সংস্কারের সবকিছুই আছে। তো তারা বেশি বলতেছে, অনেকে ভুল ধারণা যে বিএনপি মনে হয় নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আসলে তো যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতেই চাবে না। রাজনৈতিক দলের তো আলটিমেট টার্গেটই হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যে মানুষের জন্য কাজ করা। হ্যাঁ, এখন রাজনৈতিক দল নির্বাচন চাওয়াটা এটা দোষের কিছু না, এবং রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাওয়াটাও দোষের না, এটা যৌক্তিক এবং এটাই ন্যায়সঙ্গত। হ্যাঁ, এটাই ন্যায়সঙ্গত। তো এখানে আমি দেখলাম এখন প্রায় ম্যাক্সিমাম রাজনৈতিক দলই এটা বলতেছে, আমাদের একদম নতুন, যে আপনি বললেন যে আমাদের ডক্টর শফিকুর রহমান কিন্তু বলছেন যে ফেব্রুয়ারির ভিতরে হলে ভালো হয়, রমজানের আগেই, না হলে এটা এপ্রিলের পরে যাওয়া ঠিক হবে না, নির্বাচন হওয়া উচিত। এটা ওনারাও দেখলাম করছে, এবং আমাদের ছোট ছোট দলগুলো সবাই বলতেছে। আপনি শুধুমাত্র এনসিপির ভিতরে ওটা একদম তরুণ একটা রাজনৈতিক দল, তাদের ম্যাচুরিটিরও তো একটু সময় লাগবে তাদের বুঝতে। হ্যাঁ, তারা এখনো পর্যন্ত এক ধরনের শক্তি, তারা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল হয়ে উঠতে এখনো সময় লাগবে তাদের। না, আমি ওদের ইমোশনটাকে প্রচন্ডভাবে অনার করি। আমি ব্যক্তিগতভাবে ওদের অনেক ইয়াং লিডারশিপকে চিনি, তাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আই রিয়েলি অনার দেম। আমি রেসপেক্ট করি, এবং আমার বিশ্বাস তাদের যে উদ্যম এবং তাদের যে ইচ্ছা এবং তাদের যে ডেডিকেশন, দেশের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ দেখার, এটাকে অবশ্যই আমাদেরকে এটাকে ইন্সপায়ার করতে হবে। এবং বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি আমাদের বিএনপিরও অনেক দায়িত্ব আছে এদেরকে সহযোগিতা করা, যদি তারা চায়। হ্যাঁ, ওদের চাইতে হবে। এবং এক ধরনের ফ্যাসিবাদের পালিয়ে যাবার পরে তো রাজনৈতিক এক ধরনের শূন্যতা আছে, সেই শূন্যতা তো আসলে যদি প্রপার
কেউ না আসে সেই শূন্য জায়গায়, তাহলে সেটি তো একটা খারাপ শক্তিও দখল করে খারাপ শক্তিগুলো ওই জায়গাটা দখল করে নিতে এনসিপি পারে। কিন্তু আপনাদের সিনিয়র পলিটিশিয়ানস হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে, অভিভাবক হিসেবে তাদেরও প্রপার নার্সিং। আমি আপনার সাথে 100% একমত যে এই তরুণ এদেরকে হারিয়ে দিতে যাওয়া যাবে না। তাহলে একদিন অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো আছে পুরান, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। তারাই তো চ্যালেঞ্জের মুখে পড়ে না, জাতি প্রশ্ন করবে যে এই ছেলেগুলোর আপনার সুন্দর ইচ্ছাগুলোকে একটা রাজনৈতিক দল গঠন করলো, আপনারা এই ছেলেগুলোর জন্য কোনো স্পেস কেন দিতে পারলেন না? এই প্রশ্নটা কিন্তু আসবে একদিন আমাদের সামনে। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওদের দিকে সবার নজর রাখতে হবে এবং ওরা যেন সুন্দরভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। ওদের নষ্ট হতে দেওয়া যাবে না, নষ্ট হতে দেওয়া যাবে না, ওদের অন্য কারো হাতে দেওয়া যাবে না। বেটার বাংলাদেশের জন্য, সবার বাংলাদেশের জন্য ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এবং আমি আশা করি ওরা যেন অনেক দূর যায় এবং একদিন বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল ওরাও আবির্ভূত হয়। কারণ বিএনপির মতো একটা যে শহীদ জিয়া তৈরি করা একটা ন্যাশনালিস্টিক প্ল্যাটফর্ম যা মানুষের একদম হৃদয়ের ভিতরে গেঁথে আছে, এবং দেখবেন বিএনপির পলিটিক্সটা কিন্তু ফর দি পিপল এবং জনসমর্থিত। হ্যাঁ, বিএনপি কিন্তু অ্যাগ্রেসিভ রাজনীতি পছন্দ কোনোদিন করে না, এখনো বলে না। হ্যাঁ, এখনো বলে না। সেই জায়গা থেকে এবং আমাদের নেতা কিন্তু আপনার যে সুন্দর স্বপ্ন দেখাচ্ছে তরুণ প্রজন্মের জন্য, আমার বিশ্বাস উনি শীঘ্রই দেশে আসবেন এবং আমরা ওনার নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি করা যেতে পারে, কি করা উচিত? 1 মিনিটে আমরা শেষ করব। আমার ডক্টর প্রফেসর ইউনূস স্যার আমাদের অত্যন্ত প্রিয়জন। আমরা পুরো দেশের মানুষ এক ধরনের আবেগের জায়গা, আমাদের শ্রদ্ধার জায়গা। আমরা ওনাকে অনেক জায়গায় রেফার করি, বিশ্বের বিভিন্ন জায়গায় গেলে আমি নিজেও রেফার করেছি অনেক জায়গায়। ইউএন মিশনে আমার চাকরি করার সুযোগ হয়েছে কয়েক জায়গায়, দেখছি ডক্টর ইউনূসের কথা শুনলে তারা আলাদা একটা রেসপেক্ট করে। তো স্যারের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তার উপদেষ্টাদের কাছে থাকবে, আপনারা নির্বাচনী রোডম্যাপটা দ্রুত দিয়ে মানুষকে বলে দেন যে এই রোডম্যাপে নির্বাচনটা হবে এবং সংস্কার আমরা এই জায়গাগুলো আপনাদেরকে আগামী 3-4 মাসের ভিতরে একদম পরিষ্কার করে দেব। এবং ওনারা আমাদের পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওনারা কমিটমেন্ট নিয়ে নিক, লিখিত নিক, ভার্বাল নিক, যেভাবে ওনার পছন্দ নিয়ে নিক, যে আমরা এই কমিটমেন্টগুলো আপনারা আমাদের কাছে করেন, এটা প্রকাশ্য হয়ে যায়, চার্টার করে নিক, জনগণের কাছে ডিক্লেয়ার করে দিন, চলে আসুক আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যে দি অল পার্টিজ হ্যাভ এগ্রিড। সেই ইলেকশন জুনে হলেও সমস্যা নেই, ক্লিয়ার হোক। এক্স্যাক্টলি। জি, ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল এমডি শামসুজ্জামান খান আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে দ্বিধাদ্বন্দ্ব সবকিছু কাটিয়ে উঠে আমাদের গণতন্ত্রের পথেই ফিরতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধানের রাস্তা বের করে ফেলবেন এবং আমরা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে 24-এর যে গণ অভ্যুত্থান আমরা ছাত্র জনতা করলো, সেই অভ্যুত্থান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে এবং বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।